শপথ নিয়ে টালবাহানা চলবে না, চলবে না। নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। অবিলম্বে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি, আইনি জটিলতার কথা বললেন উপদেষ্টা। আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের অবদান তুলে ধরলেন তারেক রহমান। আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। কারাগারে অভিনেত্রী নুসরাত ফারিয়া অসমাপ্ত শুনানি বৃহস্পতিবার। সুনির্দিষ্ট মামলা থাকায় গ্রেফতার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যশোরে বসতঘরে ককটেল বিস্ফোরণে শিশু নিহত, আহত আরও 2 ভাই বোন। ফেলে দেয়া পণ্য কুড়িয়ে সংসার চালায় পরিবার। যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়নের আশা পরিবেশ উপদেষ্টার। বালু ও ভূমিদস্যুতায় ক্ষোভ। ফসলি জমিতে পুকুর খনন বন্ধে ডিসিদের নির্দেশনা। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞার বিপাকে ব্যবসায়ীরা। আটকা পড়েছে খাদ্য সামগ্রী সহ সুতাবাহী ট্রাক। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান কথার লড়াই। ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না দেওয়ার হুঁশিয়ারি ওয়াশিংটনের। অবাস্তব প্রত্যাশা মন্তব্য তেহরানের। স্বাগত সবাইকে, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করছেন কর্মী সমর্থকরা। 5ম দিনের মতো চলছে বিক্ষোভ। সকাল থেকেই নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। সড়ক অবরোধ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দেন তারা। সকাল 11:30 থেকে শুরু হয় ব্লকেট কর্মসূচি। ফলে গুলিস্তান সহ আশপাশের বেশ কিছু শাখা সড়ক বন্ধ থাকায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। গত 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু আটকে যায় তার শপথ। আওয়ামী লীগের কিছু পেতাত্তা বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টে এখনো বসে আছে। তারা আমাদের যৌক্তিক দাবিকে, আমাদের রায়কে তারা ইচ্ছাকৃতভাবে বাস্তবায়ন করছে না। আমাদের রায় বাস্তবায়নের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি। যদি শপথ বাক্য পাঠ করানো না হয়, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। এরপর ঢাকাবাসীকে সাথে করে নিয়ে ঢাকা শহর অচল করে দেওয়া হবে। এ বিষয়ে সবশেষ আপডেট জানাতে গুলিস্তান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। এই মুহূর্তে সেখানে কি কর্মসূচি চলছে? নেতাকর্মীরা সবশেষ কি জানিয়েছে, কি বলছে? কর্মসূচি চলছে। নেতাকর্মীরা বলছেন তারা কোনো ব্যাখ্যা, সেটা আইনি ব্যাখ্যা হোক আর যে ব্যাখ্যা হোক, কোনো কিছুই তারা মানতে নারাজ। তারা বলছেন অচিরেই, খুব দ্রুত, যত দ্রুত সম্ভব মেয়র পদে ইশরাককে তারা দেখতে চান এবং সব দায়িত্ব ইশরাককে যেন বুঝিয়ে দেওয়া হয় সে কথাই তারা বলছিলেন। এবং যে কারণে সকাল 11টা থেকে ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা দেখেছি গুলিস্তানের এই সড়কটি একপাশ বন্ধ করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউর একপাশ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এই পথের যাত্রীরা। বিশেষ করে দক্ষিণবঙ্গের যাত্রী যারা রয়েছেন তারা এই পথ ধরে রাজধানীতে ঢোকেন, তারা চরম বিপাকে পড়েছেন এবং বাসগুলো ঠায়ে দাঁড়িয়ে রয়েছে। গরমে অতিষ্ঠ যাত্রীরা এবং এখানে যারা অবস্থান নিয়েছেন সকাল থেকে নানান স্লোগান তারা দিচ্ছিলেন। একটি স্টেজ বানিয়ে সেখানে গানের আয়োজনও চলছে। সব মিলিয়ে আন্দোলন তুঙ্গেই বলা চলে এবং সেখানে তারা বলছেন নানান অজুহাত দেখিয়ে ইশরাককে মেয়র পদে শপথ গ্রহণ করানো হচ্ছে না, এটি তারা মানতে নারাজ। যে কারণেই
এই আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত মেয়র পদে তাকে অধিষ্ঠ করা হয়। এই পথটি বন্ধ থাকার কারণে দুর্ভোগরত মানুষ যারা যাতায়াত করছিলেন তারাও বলছিলেন যৌক্তিক যদি দাবি হয়েই থাকে তাহলে সরকার সেটি কেন মানছে না, সাধারণ মানুষের দুর্ভোগ যেন না হয়। আবার যারা এখানে আন্দোলন করছিলেন সেই আন্দোলনকারীরা বলছেন আমি দেখাতে চাই এখানে স্থানীয় সরকার উপদেষ্টার একটি কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি জেনে থাকবেন গেল 5 দিন টানা 5 দিন ধরেই তো এই আন্দোলন চলছে। এই আন্দোলনের কারণে এই পথের মানুষের দুর্ভোগ যেমনটি হয়েছে এবং আন্দোলনে বারবার একটি কথাই তারা বলার চেষ্টা করছিলেন, স্থানীয় সরকার উপদেষ্টার সাথে যে দূরত্ব সেই দূরত্ব ঘোচাতে হবে। তারা বলছিলেন তার পদত্যাগের কথাও তারা বলছিলেন। আমি কুশপুত্তলিকায় যে আগুন দেওয়া হয়েছে সেটি দেখাচ্ছিলাম, সেই দৃশ্য নিশ্চয়ই আপনি দেখছেন। এবং সোহার এখানে নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা বারবারই এক কথাই বলছিলেন দ্রুত ইশরাককে শপথ পড়িয়ে এই নগর ভবনের দায়িত্ব দিতে হবে। তিনি যতক্ষণ না দায়িত্ব নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবেন। অহন কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদ নিয়ে জটিলতা আছে। আইনি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ UNFPA এর সঙ্গে সমঝোতা স্মারক সই শেষে কথা জানান তিনি। ডিএসসিসি মেয়র নিয়োগের ক্ষেত্রে মেয়াদ সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে। বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফর বিষয়ে তিনি বলেন, সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে যাতে খেলা না হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে। জটিলতা নিরসন করে বিসিবি নির্বাচন দেয়া হবে জানান ক্রীড়া উপদেষ্টা। আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি। সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। তো রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই। ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার লন্ডনে এক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি। আয়োজনে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মীর মৃত্যুর বিষয়টি তুলে ধরে দলটির অবদান নিয়েও কথা বলেন তারেক রহমান। একই সাথে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মন্তব্য করেন তিনি। সেন্ট্রাল লন্ডনের এক হোটেলে আয়োজিত হয় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 20 মিনিটের বক্তব্য জুড়ে ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে নানা ভবিষ্যৎ পরিকল্পনা। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্কুলের সিলেবাস ঢেলে সাজানো হবে। স্কুল হান্টের মাধ্যমে খেলোয়াড় তৈরি এবং ঢাকায় 2টি ওয়ার্ড মিলে একটি মাঠ তৈরি করা হবে। দেশের ক্রীড়াঙ্গনে প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর অবদানের কথা তুলে ধরেন তারেক রহমান। কোকোর বড় ভাই হিসেবে নিজেকে গর্বিত মনে করেন বলেও জানান তিনি। আমরা তো আশা করতে পারি, আমরা তো চিন্তা করতে পারি, আমরা তো প্ল্যান করতে পারি, ঠিক আছে, ক্রিকেট কি বাংলাদেশ টিমছে এটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ভলিবল হোক, বাস্কেটবল হোক, অন্য যে কোনো স্পোর্টস হোক, সাইক্লিং হোক, রেসলিং হোক, ওগুলোতেও বাংলাদেশ ছিল। শুধু একটা ছিল, আর অনেক কিছু বাংলাদেশ ছিল। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরেন তারেক রহমান। বলেন, এই আন্দোলনে দলের বহু নেতাকর্মীর প্রাণ গেছে, গুম হয়েছে অনেকে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিও জানান তিনি। আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে, ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাআল্লাহ হয়, এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে, অথবা যে টাইমে তারা বলছে, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে। তারেক রহমান বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি এমন একটি সরকার গঠন করবে যারা মানুষের কল্যাণে কাজ করবে। ডরথি দাসরিন, যমুনা নিউজ।
ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছে সিএমএম আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। আজ জামিন শুনানি শেষ না হওয়ায় পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার সকাল 9টায় তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘণ্টাখানেক পর তোলা হয় এজলাসে। অন্যদিকে রিমান্ড আবেদন না করলেও মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই চিত্রনায়িকাকে কারাগারে রাখার আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে জামিন চান আসামি পক্ষের আইনজীবী। দুপক্ষের বক্তব্য শুনে বিচারক নুসরাত ফারিয়ার জামিন আবেদন নাকচ করে দেন। এর আগে গতকাল সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে সোপর্দ করা হয় ভাটারা থানা পুলিশের কাছে। এরপর ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় 207 নম্বর ব্যক্তি হিসেবে তার নাম রয়েছে। সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন। আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত 3-4 বার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য, শুটিংয়ের জন্য যে আবার চলে এসেছেন। তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোডাস অপারেন্ডি নেই। তার বিষয়ে আরও কাগজপত্র সহ আরও তথ্য প্রমাণ সহ তাকে জামিন শুনানির বিষয়টা করার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ 5 নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা বিষয়টি নিয়ে যে কথা বলেছেন সেটা তার ব্যক্তিগত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। যশোরে বসত ঘরের ভেতর ককটেল বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 শিশু। হতাহতরা আপন ভাই বোন। সকালে শহরের শঙ্করপুর এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায় হতাহত শিশুদের বাবা মা ফেলে দেওয়া জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করেন। কিছু জিনিস ঘরের ভেতরেও রাখা ছিল। সকালে তারা কাজে বের হয়ে যান। এ সময় ঘরের ভেতর বলের মতো একটি বস্তু দেখে তা নিয়ে খেলতে যায় 2 ভাই বোন সজীব ও খাদিজা। এক পর্যায়ে সেটি বিস্ফোরিত হয়ে আহত হয় সজীব ও খাদিজা এবং ঘরের মধ্যে থাকা তাদের আরেক বোন আয়শা। সদর হাসপাতালে নেওয়া হলে সজীব ও খাদিজাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসক। ঢাকায় আনার পথেই মারা যায় শিশু খাদিজা। ঘটনাস্থল আলামত সংগ্রহের কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট। দর্শক এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, শিশুদের বর্তমান শারীরিক অবস্থা একটু জানতে চাই আপনার কাছে, আর কোনো তথ্য আছে কি? আর একটা বিষয় জানতে চাই যে ককটেলটির বিষয়ে পুলিশ কি কিছু বলেছে কিনা? আধা ঘন্টা আগে বোম ডিসপোজালের টিম তারা তাদের কার্যক্রম শেষ করেছে। যে ঘরের ভিতরে বোমাটি বিস্ফোরণের ঘটনা ঘটছিল সেই ঘরটি সার্চ করেছে এবং এখানকার লোকজন এবং তার স্বজনদের দাবি যে বাসার সামনে যে খেলার মাঠ আছে সেখানে এই যে বোমাটি বা ককটেল সেটা হচ্ছে সেখান থেকে কুড়িয়ে পায়। সেখানেও বোমা ডিসপোজাল টিমটি তারা কাজ করেছে, সেখানেও কাজ করে অন্য কিছু পাওয়া যায়নি বলে আমাদেরকে সেনাবাহিনীর যে বোম ডিসপোজাল টিম তারা জানিয়েছে। শিশুটির অবস্থা বলতে প্রথমে 3 জনে আহত ছিল। আহত স্বজনরা হাসপাতাল নিয়ে যায়। হাসপাতাল নিয়ে যাওয়ার পরে যে শিশুটি 2 জন গুরুতর আহত হওয়ার পরে যে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরণ করে যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা। নেওয়ার পথে খাদিজা নাম করে ঢাকার পথে শিশুটির মারা যায়। অন্য শিশুটির অবস্থা গুরুতর রয়েছে এবং সবার যে ছোট তার অবস্থা কিছুটা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি, তারা বলছে যে ঘরের ভিতরে কিভাবে এই যে ককটেল সাদৃশ্য যেটি পাওয়া গেছে সেটা কিভাবে ঢুকলো সেটা নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গোয়েন্দা সংস্থারা কাজ করছে আর কি। আমি বলতে চাই যে শিশুদের মা এবং বাবা হতদরিদ্র পরিবার তারা হকার করে, রিক্সা চালক তার বাবা এবং মা মাঝে মাঝে হকারি করে বা বাদাম বিক্রেতা করে, যে প্রতিনিয়ত তাদের যে কার্যক্রমের জন্য বাচ্চাদের রেখে তারা যায়। সকালবেলায় যে এই ঘটনাটি ঘটে, ঘটনার পরে যে স্থানীয়র সাথে কথা বলেছি তারাও আমাদের বলছে যে শিশুটি একজন মারা যাওয়ার পর যে মারা গেল, বোমা বিস্ফোরণ ঘরের ভিতরে কিভাবে ককটেল ঢুকলো এটা নিয়ে এক ধরনের প্রশ্ন উঠেছে। সোহার, জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে।
দিনাজপুরের বীরগঞ্জের ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 3 জন। সকালে উপজেলার দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে ঘটনা ঘটে। পুলিশ জানায় ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস রংপুর যাচ্ছিল। এ সময় বৃষ্টির মধ্যে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসের চালক আরিফ হোসেন ও দেলোয়ার হোসেন নামের এক যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে জুলফিকার ও ইমরুল নামের আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে টাঙ্গাইলের ক্ষুদিরামপুর এলাকার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একজনের। গাড়ি চাপাইছিল, ট্রাক যেটা এটা চাপাই দিয়েছিল, আর এটার স্পিড অনেক বেশি ছিল। মাইক্রোর মধ্যে ছিল আপনার 7টা লোক, তার মধ্যে ড্রাইভারটা পড়েছিল নিচে, আর 3টা লোক গাড়ির ভিতরে চাপা পড়েছিল। এলাকার লোক সবাই মিলে ধরে এখান থেকে উদ্ধার করে মাইক্রো ফোন দিয়ে মাইক্রোতে করে পাঠাই দিয়েছি হাসপাতালে। ঈদের আগে মে মাসের মধ্যে বোনাস ও 3 জুনের মধ্যে গার্মেন্টস কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। এ সময় রাজধানীতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন থাকবে, তবে তা যৌক্তিক হতে হবে। সব গার্মেন্টস এর দাম বোনাসটা মে মাসের ভিতরে দিয়ে দিতে হবে। এই যে গার্মেন্টস এরা আছে, এরা এগ্রি করে গেছে, এরা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। যারা টাকা পাচার করেছে তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এখন পর্যন্ত সরকারের জব্দকৃত সম্পত্তির মোট মূল্য 1,30,700 কোটি টাকার বেশি। দুপুরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান তারা। গভর্নর বলেন, যেসব অর্থ ব্যাংক থেকে দুর্নীতি করে নেওয়া হয়েছে সেগুলো ফেরত আনতে কাজ চলছে, আর নন ব্যাংকিং অর্থ সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে। গভর্নর জানান, সিঙ্গাপুর সরকারের সাথে আলোচনা হয়েছে, অপরাধ প্রমাণ করতে পারলে অর্থ পাচারকারীদের দেশটির নাগরিকত্ব বাতিল হতে পারে। জানান, অর্থ পাচারকারীদের বিদেশের অ্যাকাউন্ট ফ্রিজ করার চেষ্টা চলছে। দুদকের তদন্তের বিষয়ে গভর্নর বলেন, দুদক তার নিজস্ব আইন অনুযায়ী কাজ করবে। এছাড়া নগদের বোর্ডে যারা ছিল তারা 650 কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানান গভর্নর। ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যবহার করতে ফান্ড গঠনের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যারা পালিয়ে গেছে তাদের শেয়ার সেগুলোকে জব্দ করা আছে। এগুলো কিভাবে আমরা জনহিতকর কাজে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়, শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা। লুটের টাকা ম্যানেজমেন্টের ফান্ড একটা করার জন্য, যেটার দ্বারা যেটা বললেন ডিপোজিটর এবং অ্যাট দ্য সেম টাইম দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণার্থে এই টাকাটা ব্যয় হবে। বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনো আপোষ নয়, বরং তাদেরকেও পুনর্বাসন করতে চাইলে বাধা দেওয়া হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগের হাতে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, খুন গুম কিছুই বাদ রাখেনি। তিনি বলেন, সংস্কারের জন্য যতটুকু প্রয়োজন অধ্যাদেশ জারি করে তা এখনই করে ফেলা যায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কোনো বাধা নেই। সরকার ডিসেম্বরের পর নির্বাচন দিতে চাইলে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে। কোনো দলকে শক্তিশালী বা জোট করার সুবিধা দিতে নির্বাচন পিছিয়ে দিতে চাইলে জনগণ তা মেনে নেবে না বলেও দাবি করেন নজরুল ইসলাম খান। আমাকে যখন বাসা থেকে নিয়ে যায়, আমার স্ত্রী তখন দারুণ অসুস্থ, তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, নার্স বাসায় তার সঙ্গে, সে অবস্থায় গ্রেপ্তার করে নিয়ে যায়। আর আমাদের কথা বলেন আমরা আওয়ামী লীগের পুনর্বাসন যাবে, আওয়ামী লীগের পক্ষে থাকবো, এই ফাজলেমির কোনো মানে হয়? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামীপন্থী 61 জন আইনজীবীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাদের জামিনের বিষয়ে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে 29 এপ্রিল হাইকোর্টের দেয়া জামিন 5 মে পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ওই আদেশ দেন। তার আগে মারধর ও হত্যা চেষ্টার মামলায় 61 আইনজীবীকে 6 এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন। পরে তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি কর্মসূচির ৫ম দিন আজ। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও বেনাপোল সহ দেশের প্রায় সব কাস্টম হাউসের পাশাপাশি শুল্ক কর কার্যালয়ে চলছে কলম বিরতি। ৫ম দিনে এই কর্মসূচি শুরু হয়েছে সকাল ৯টায়, চলবে বিকাল ৩টা পর্যন্ত। দাবি না আদায় পর্যন্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কলম বিরতি চলমান থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। তবে এই বিষয়ে অর্থ উপদেষ্টার সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের আগামীকাল বৈঠকের কথা রয়েছে। কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আজ থেকে প্রশাসনিক কাজ থেকেও বিরত রয়েছেন শিক্ষকরা। অবস্থান কর্মসূচি পালন করছেন উপাচার্যের কার্যালয়ের সামনে। রোববার সাধারণ সভা শেষে এ সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। এর আগে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কয়েকজন শিক্ষার্থীর স্বার্থ রক্ষায় ও উপরমহল নামক অদৃশ্য শক্তিকে তুষ্ট করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিচারিক কার্যক্রম স্থগিত রেখেছে। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এর জের ধরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। গত 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ক্লাস নেওয়া থেকে বিরত থাকেন শিক্ষকরা। চট্টগ্রামে এমন একাধিক চক্র সক্রিয় যাদের চোখ শুধু স্বর্ণের দিকে। তাদের কৌশলও অভিনব। কারো টার্গেট স্বর্ণ ব্যবসায়ী, আবার কেউ আত্মীয়ের ছদ্মবেশে ঢুকে পড়ে বাসাবাড়িতে। চট্টগ্রামে কয়েকটি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি অস্ত্রের মুখে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার 2 জন পুলিশকে জানিয়েছে তাদের কৌশল। গত 8 মে সকালে নিজ কর্মস্থল হাজারীগলিতে যাওয়ার পথে রেলওয়ে পাবলিক স্কুলের সামনে বাস থেকে স্বর্ণ ব্যবসায়ী অভিষেক বড়ুয়াকে টেনে নামায় 7-8 জনের একটি চক্র। অস্ত্রের মুখে 25 লাখ টাকা মূল্যের 4টি স্বর্ণের চুড়ি ও 2টি মোবাইল হাতিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার 10 দিন পর আরমান ও সাজু নামে 2 জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া যায় 13 ভরি স্বর্ণ ও নগদ 3,30,000 টাকা। পুলিশ জানায় ছিনতাই করা 4টি চুরি গলিয়ে ফেলেছিল তারা। কে তাদেরকে তথ্য দিল, কে ফলো করছে, এগুলো আমরা জানতে পেরেছি। আসলে এদের লিডার আছে, এদের আরো বড় মাথা আছে, তো সেগুলোও আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেগুলোও জানবো এবং তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো। চট্টগ্রামে এমন ঘটনা ঘটছে আরও। সক্রিয় একাধিক চক্র যারা শুধু স্বর্ণ ব্যবসায়ীদেরকেই টার্গেট করে। হাজারীগলি বা অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা স্বর্ণ নিয়ে বের হলে গতিবিধি অনুসরণ করে। এরা আসলে এই সমস্ত ব্যবসায়ীদেরকে ফলো করে। হ্যাঁ, এদের যে এরা তো যাদের মানে ছিনতাই বা এই ধরনের অপরাধ যারা করে তারা কিন্তু একেবারে কোনো ধরনের প্রিপারেশন ছাড়া করে এরকম কিন্তু এরা নয়। এরা কিন্তু পরিকল্পিতভাবেই করে। স্বর্ণের যেহেতু অনেক দাম বেড়েছে, তো স্বর্ণকেন্দ্রিক লোভ, লালসা বা অপরাধও বাড়াটা স্বাভাবিক। রাস্তাঘাটের পাশাপাশি বাসাবাড়ির ভেতরেও হানা দিচ্ছে স্বর্ণচোর চক্র, তবে ছদ্মবেশে। গত 15 মে হালিশহরের আমেরিকা প্রবাসীর এক বাসায় আত্মীয় পরিচয়ে ঢুকে 15 ভরি স্বর্ণ ও 5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে নারী প্রতারক। 2023 সালের 12 সেপ্টেম্বর সুগন্ধা আবাসিকের বাসা থেকে ঠিক একই কায়দায় 50 ভরি স্বর্ণ হারিয়েছেন এক বৃদ্ধা। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ফারাক্কা চুক্তি শেষ হওয়ার এখনো 1.5 বছর বাকি, তাই এ নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। যথাসময়ে চুক্তি নবায়ন হবে এমনটা জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। সকালে রাজশাহীর বড়াল নদীর উৎসমুখ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশে বালু ও ভূমিদস্যুতা চরমে পৌঁছেছে। ফসলি জমিতে পুকুর খনন পরিবেশকে হুমকিতে ফেলেছে। এটি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের 10 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। আরও জানান, প্রকল্পের স্বার্থে নদী প্রবাহে আর বাধা রাখা যাবে না। এ সময় বড়াল নদীতে স্লুইস গেটের দরকার নেই বলে মন্তব্য করেন তিনি। সমন্বিত উদ্যোগে নদী খনন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।
এই মুহূর্তে এই কথাটা তোলার প্রয়োজন দেখছি না, কারণ আরও তো আমাদের কাছে 1.5 বছর সময় বাকি আছে। যখন চুক্তিটা হয়েছিল তখন কিন্তু সেই সময়কার সরকার 6 মাসেই কাজটা করে ফেলতে পেরেছিল। কাজে একটা এক্সিস্টিং চুক্তি আমরা তো অবশ্যই আশাবাদী যে এটা হয় রিনিউড হবে নতুবা নতুন করে হবে। শেরপুরের ঝিনাইগাতি থেকে উজানের ঢলের পানি নেমে গেলেও টানা বৃষ্টিতে বেড়েছে সোমেশ্বরী সহ অন্যান্য নদ নদীর পানি। সকাল থেকেই শেরপুরে মুষলধারে বর্ষণ হচ্ছে। বৃষ্টি এভাবে ঝরতে থাকলে আবার প্লাবনের শঙ্কা রয়েছে। এর আগে গত কয়েকদিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয় অঞ্চলটির বাঁধ। সোমেশ্বরীর পানিতে তলিয়ে যায় অর্ধ শতাধিক বাড়িঘর আর দোকানপাট। পানির তোড়ে ক্ষতি হয়েছে নদী তীরবর্তী সড়কের। ভাঙা বাঁধ ও সড়ক মেরামতের কাজ শুরু হলেও বৃষ্টির কারণে তা খুব একটা অগ্রগতি হয়নি। কৃষি অফিস বলছে আগাম সতর্কতার কারণে এরই মধ্যে 95% বোরো ধান খড়ে তুলেছে কৃষকরা, তাই এড়ানো গেছে ব্যাপক ক্ষতি। টানা 2-3 দিনের বৃষ্টিতে নদীতে পানি বাড়তেছে। এখন আমরা ঝুঁকিপূর্ণ এলাকাতে আছি, পানি ঝুঁকিপূর্ণ এলাকা। কোন মুহূর্তে কি হয় বলা যাচ্ছে না। যেভাবে পানি বাড়তেছে আমাদের মানে এই ব্রিজও ডুবে যাবে, রাস্তাও ডুবে যাওয়ার আশঙ্কায় আছি আমরা। ইন্টারনেটের বদৌলতে সকল তথ্য এখন হাতের মুঠোয় আছে। টেলিভিশন, বাংলাদেশ রেডিও থেকেও কৃষি সহ বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করা হয়। এত কিছুর পরেও প্রায় 10 কোটি টাকা ব্যয়ে রেডিও স্টেশন স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উদ্দেশ্য আবহাওয়া ও কৃষির নির্ভরযোগ্য তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেয়া। বর্তমান প্রযুক্তির যুগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই প্রকল্প কতটা বাস্তবমুখী তার খোঁজ নিয়েছেন সহকর্মী কাউসার হোসেন। তপ্ত রোদে ফসলের মাঠ থেকে মুগ ডাল তুলছেন কৃষক। এবার মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় কীটনাশকের ব্যবহার হয়েছে বেশি। মাঠ থেকে ডাল তোলার আগ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত বৃষ্টি আর জোয়ারের পানিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে অনেকটা। ক্ষতি হয়েছে বর্ষায় কয়েকটা ক্ষেত আমার তাই তলাই গেছে, ওইসব তলাই গেছে। গাছ ডাঙ্গরার পরে আমরা 3 বার ওষুধ দিছি, তারপরে পুকুর আছে, পুকুর ধরার পরে ফসল তেমন একটা ধরে নাই। এরপরে ওই বর্ষা আইছে, বর্ষার পরে একটু ফসল ধরাতেছে, আর মধ্যে জোয়ারের পানিতে তলাই গেছে। কৃষকদের কাছে আবহাওয়া ও নদ নদীর সঠিক তথ্য পৌঁছে দিতে কোটি কোটি টাকা ব্যয়ে দেশের 12 জেলায় রেডিও স্টেশন স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 12টি স্টেশনের মধ্যে বরিশালে একটি। একটু খোঁজ নিয়ে দেখা যাক কৃষকদের জন্য কি ধরনের তথ্য সরবরাহ করা হচ্ছে সেই স্টেশন থেকে। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় বছর 2 আগে বরিশাল নগরীর খামারবাড়ির একটি কক্ষে স্থাপন করা হয় এই রেডিও স্টেশনটি। টাওয়ার, ট্রান্সমিটার, কম্পিউটার, মাইক্রোফোন সবই আছে এখানে। বিদ্যুৎ না থাকলেও সম্প্রচার স্বাভাবিক রাখতে আছে জেনারেটরের ব্যবস্থা। অথচ দীর্ঘদিন ধরে অচল পড়ে আছে স্টেশনটি। দুর্বল অবকাঠামোর কারণে বাতাস ও পানি ঢুকছে রুমের ভিতরে। বেশ কিছুদিন আগে যে রুমের যে এয়ারটাইট যে ফ্যাসিলিটিসটা ওটা একটু ডিস্ট্রয় হয়ে যায়, তারপরে থেকে ওটা রেডিও কার্যক্রমটা আসলে বন্ধ আছে। রেডিও স্টেশন স্থাপনের কাজ করেছে সার্ভিক ইঞ্জিন লিমিটেড। শুরুতে প্রকল্প থেকে একজন টেকনিশিয়ান স্টেশনটি পরিচালনা করত। নিয়মিত অনুষ্ঠান প্রচারের জন্য বরিশাল খামারবাড়ির 5 কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ দেয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে 3 জন বদলি হয়েছে অন্যত্র। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় আসছে না টেকনিশিয়ানও। আমি প্রায় 1.5-2 বছর আগে ট্রেনিং নিছি, তখন ট্রেনিং ছিল 3 দিন ব্যাপী। কিন্তু এইখানের যে কাজ সেইটা আসলে এই 2-3 দিনের ট্রেনিংয়ে বা 1 সপ্তাহ ট্রেনিংয়ে আসলে কমপ্লিট করা সম্ভব না। আমি এক জায়গায় আইসা চালু করেছিলাম, কিন্তু তারা ঢাকা থেকে আইসা আমাকে একবার দেখার কথা বলছিল, কিন্তু আসে নাই, এই জন্য আমি চালু করতে পারি না। 20 কিলোমিটার দূরে শোনা যায় না এই রেডিও। আশেপাশের কৃষকরা বলছেন কৃষি বিভাগের এই রেডিও শোনেননি কখনো। ইন্টারনেট বা টেলিভিশন থেকেই নিচ্ছেন প্রয়োজনীয় তথ্য। যারা নেট দেখে, নেট চালায়, তারা বলে যে বর্ষা হইবে, এই তো আগামী দিন নাকি বর্ষা হবে শুনলাম। ও রেডিও আমরা শোনে কেউ, রেডিও তো দূরের কথা, এখন টিভিও কম দেখে। এই যুগে রেডিও সেন্টারের বা রেডিও থেকে নিউজ কালেকশন করে সেটা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার যে ভীষণ আসলে যৌক্তিক বলে আমি মনে করছি না। শত শত কোটি টাকার যে লুটপাট, সেই লুটপাটের আসলে মানে অংশীদার হতে, সে লুটপাট করার জন্যই আসলে এই প্রকল্পগুলো করা হচ্ছে।
বরিশাল ছাড়াও চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, রাঙামাটি, কুমিল্লা, কক্সবাজার, পাবনা, ঠাকুরগাঁও এবং ময়মনসিংহ জেলায় রেডিও স্টেশন স্থাপন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রায় সবগুলো স্টেশনই অচল। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন স্থলবন্দরে আটকে পড়েছে অর্ধশত পণ্যবাহী ট্রাক। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। শনিবার বাংলাদেশের স্থলবন্দরের মাধ্যমে গার্মেন্টস, প্রক্রিয়াজাত খাদ্য, সুতাসহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। লালমনিরহাটে বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানির উদ্দেশ্যে বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া 20টি ট্রাক বন্দরে আটকে আছে। এসব ট্রাকে ফলের জুস, বিস্কিট, নুডলস, বর্জ্য, তুলা ও সুতা রয়েছে। বেনাপোল স্থলবন্দরে আটকে পড়েছে গার্মেন্টস পণ্যবাহী 19টি ট্রাক। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আটকে আছে পণ্যবাহী 2টি ট্রাক। নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব পড়েছে সাতক্ষীরার ভুমরা স্থলবন্দরেও। সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। এতে কমে আসবে রাজস্ব আয়। বন্দরে কার্যক্রম অনেক কম, এ কারণে আমাদের অর্থনীতি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুই দেশের কর্তৃপক্ষ পর্যায়ে এর সুন্দর পরিবেশে আশু সমাধানের জন্য আমি জোর দাবি রাখছি। গত 2 দিন আগে ভারত সরকার যে নিষেধাজ্ঞা করেছে, সেই অবস্থায় এখন আমাদের কাম কমে গেছে। সুনামগঞ্জের বিশ্বম্বরপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন বাংলাদেশি এক যুবক। ভোরে উপজেলার রাজাপাড়া সীমান্ত এলাকায় ঘটনা ঘটে। বিজিবি জানায়, সীমান্তের পিলারের পাশ দিয়ে যাচ্ছিলেন শামসুল হক সহ 4 থেকে 5 জনের একটি দল। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় শামসুল হক। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের 3 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় তাদের 3 জনকে। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর 5 দিন আগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রহরা থানা পুলিশ। পরে ফরেনার্স আইনে মামলা করা হয় তাদের বিরুদ্ধে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মজনু গাজী ও কামাল শেখ খুলনার বাসিন্দা। তবে গ্রেপ্তার মেহেদি হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি। কামাল শেখ জানান, তিনি খুলনা বেতকাশির ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। বাকি দুজনও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন পুলিশের কাছে। পট পরিবর্তনের পর 8 আগস্ট থেকে ভারতে আত্মগোপনে ছিলেন তারা। যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে ইরান। পরমাণু ইস্যুতে সমঝোতায় দুদেশের চলমান দৌড়ঝাঁপের মধ্যে এ ঘোষণা দিল তেহরান। কোনোভাবেই ইরানের অবৈধ পরমাণু কর্মসূচি মেনে নেওয়া হবে না, পাল্টা হুঁশিয়ারি ওয়াশিংটনের। সম্প্রতি দফায় দফায় বৈঠকের পরও কোনো সুফল তো মেলেইনি। উল্টো দুদেশের পাল্টাপাল্টি কথার লড়াইয়ে তুঙ্গে পৌঁছেছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই পরমাণু কর্মসূচি ইস্যুতে চলছে যুক্তরাষ্ট্র ইরানের কূটনৈতিক দৌড়ঝাঁপ। এরই মধ্যে 4 দফায় ওমান এবং ইটালিতে আলোচনায় বসে ওয়াশিংটন, তেহরান। তবুও কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি শত্রুভাবাপন্ন দেশ দুটি। যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা, কোনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না ইরান। বন্ধ করতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণও। ইরানি প্রতিনিধিদের সাথে প্রতি দফা বৈঠকেই এই দাবি জানিয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। আমরা একটি সমাধানে পৌঁছাতে চাই এবং সেটি সম্ভব হবে বলে মনে করি। এর জন্য আমাদের শর্ত মানতে হবে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, 1%ও না। কেননা এটি করলে তেহরান অস্ত্র হাতে পাবে। আমরা তা হতে দেব না। কিন্তু ওয়াশিংটনের হুমকি ধামকি থোড়াই কেয়ার করছে তেহরান। ইউরেনিয়াম মজুতের অবস্থানে অনড় খামেনি প্রশাসন। আমার বিশ্বাস, স্টিভ উইটকফ আলোচনার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবেই। কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করা হবে না। তারা যদি এটা নিশ্চিত করতে চায়, আমরা সহযোগিতায় প্রস্তুত, কিন্তু অবাস্তব প্রত্যাশা পূরণ করা যাবে না। অবশ্য ট্রাম্প প্রশাসনের দাবি, কূটনৈতিক পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, এড়ানো হচ্ছে সংঘাতের পথ। প্রেসিডেন্ট এ ব্যাপারে স্পষ্ট। তিনি এই সংকট কূটনৈতিকভাবে এবং সংলাপের মাধ্যমে সমাধান করতে চান। ইরানের সর্বোচ্চ নেতাকে এই বিষয়ে চিঠিও দিয়েছেন। আমি নিজে সেই বার্তা পৌঁছে দিয়েছি। শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম নিশ্চিতে 2015 সালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা 6 দেশের সাথে চুক্তি করে ইরান, যা জেসিপিওএ নামে পরিচিত। কিন্তু ট্রাম্পের ক্ষমতার প্রথম মেয়াদে 2018 সালে চুক্তিটি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। ইরানের উপর জারি হয় একের পর এক নিষেধাজ্ঞা। অনিক রহমান, যমুনা নিউজ।
এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে আয়োজক দেশ ভারত, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। পাশাপাশি দাবি করেছে নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত। মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান পদে একজন পাকিস্তানি মন্ত্রী থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এখন বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণার। ভারত পাকিস্তানের সংঘাত বন্ধ হলেও কাটেনি তার রেশ। দুদেশের কেউই যেন কাউকে সহ্য করতে পারছেন না। এর প্রভাব বহু আগেই ছিল ক্রিকেটে, যা এখন ফুলে ফেপে হয়েছে দ্বিগুণ। পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার কথা বলছিল ভারত, এমনকি আইসিসি ইভেন্টেও একই গ্রুপে না রাখার আহ্বান জানিয়েছিল আইসিসিকে। এবার সত্যি সত্যি সেই পথেই হাঁটল ম্যান ইন ব্লুরা। এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে যাচ্ছে ভারত, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। ইন্ডিয়ান এক্সপ্রেসের সংবাদ বলছে, পুরুষদের পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত। তবে কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তারা, উঠে এসেছে সেই তথ্য। জানা গেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান পদে আছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি, যিনি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। পাকিস্তানি কারো নেতৃত্বে কোনো কাজ করতে আগ্রহী নয় বলে এশিয়া কাপ থেকে নিজেদের গুটিয়ে নিতে চায় ভারত। ভারত এশিয়া কাপ থেকে সরে যাওয়া মানে শঙ্কায় পড়তে পারে 2025 সালের এই আসর, কারণ আয়োজক দেশটাই তো ছিল তারা। যদি ভারত সত্যি এশিয়া কাপ বয়কট করে, সেক্ষেত্রে বিকল্প ভেন্যু খুঁজতে হবে এসিসিকে। এদিকে এই প্রতিযোগিতার বেশিরভাগ স্পন্সর ভারতের। পাশাপাশি ভারত পাকিস্তানের লড়াই যদি না হয়, তাহলে আগ্রহ দেখাবে না সম্প্রচারকারী চ্যানেলগুলো। 2024 সালে 8 বছরের জন্য এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব নিয়েছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এর জন্য তারা খরচ করেছে প্রায় 1453 কোটি টাকা। যদি ভারত নাই খেলে, তাহলে এই চুক্তি পুনর্বিবেচনা করা হতে পারে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, এখানেই শেষ করছি আজকে দুপুরে বাংলাদেশের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।